আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। প্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা বাংলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছো, এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা বাংলা নিয়ে এখনো বাংলার বিষয়গুলো অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বিষয়গুলো শেষ হয়নি, তোমাদের জন্য ভাইয়া কিন্তু একদম প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে বিষয়গুলো রয়েছে সিলেবাসে, এই সিলেবাস সম্পূর্ণটা শেষ করবো। এটা প্রতিদিন ধীরে ধীরে আমরা ভিডিও আপলোড দিব এবং এগুলো হবে ওয়ান শট ভিডিও, অর্থাৎ এক ক্লাসেই সকল কিছু শেষ, ঠিক আছে। এবং ওয়ান শট ক্লাস যেগুলো মানে তোমাদের এক ক্লাসে একদম মূল টপিক যেগুলো পরীক্ষা আসার মতো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে দিব। আজকে আমরা যে অপরিচিতা নিয়ে আলোচনা করব, এই অপরিচিতার যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে যে অপরিচিতার যে চরিত্রগুলো রয়েছে, ধরো তোমরা যদি গদ্য পড়ো বা যে উপন্যাস পড়ো, যেটাই পড়ো, বা যদি পদ্য পড়ো, চরিত্রগুলো সম্পর্কে জানা লাগবে, কোন চরিত্রের কি কাজ এবং কোন চরিত্র সম্পর্কে কি বলেছে, এই চরিত্র সম্পর্কে জানা না গল্পটা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়ে যায়। এবং এরই পাশাপাশি গল্পের আমরা চরিত্রের পাশাপাশি গল্পের বর্ণনা জানবো এবং গল্পের মূল বিষয়বস্তু জানবো, এবং সর্বশেষে হচ্ছে আমরা পাঠ পরিচিতি জেনে নেব। তাহলে দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে আমাদের যে গল্পের চরিত্র সমূহ, অর্থাৎ মূল চরিত্র। দেখো, মূল চরিত্র হচ্ছে কি? মূল চরিত্র হচ্ছে অনুপম। অনুপম এই গল্পের কি, তোমরা সকলেই জানো। অনুপম হচ্ছে কি এই গল্পের মেইন চরিত্র এবং নায়কের ভূমিকা রয়েছে, অর্থাৎ বলা যায় যে নায়ক না, নায়ক। কার নায়ক? কার নায়ক? কল্যাণী। যদিও তার সাথে কল্যাণী কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে নি। এখন দেখো যে বিষয়টা, প্রথম কথা হচ্ছে যে অনুপমের বয়স কত ভাইয়া? অনুপমের বয়স ছিল, বর্তমান বয়স যদি জিজ্ঞেস করি যে অনুপমের বর্তমান গল্পে যখন বর্ণনা করছিলেন তৎকালীন বয়স ছিল কত? 27। এবং বিয়ের সময় বয়স ছিল কত? 23। তার মানে 4 বছর পরের ঘটনা বর্ণনা হচ্ছে। বাবা হচ্ছে উকিল ছিলেন, মা গরিবের মেয়ে ছিল। পড়াশোনা শেষ, অর্থাৎ তিনি এমএ পাস করেন। কি পাস? এমএ পাস করেন, ঠিক আছে। এমএ পাস ছেলে, ঠিক আছে। এবং তার সাথে তুলনা, ঠিক আছে, তুলনা কার সাথে করা হয়েছে? তার যে মাকাল ফল। মাকাল ফল অর্থাৎ বাইরে থেকে দেখতে অনেক বেশি চমৎকার, কিন্তু ভিতরে একদম কুৎসিত, ঠিক আছে। শিমুল ফুল, যেমন শিমুল ফুল কি নেই ভাইয়া? শিমুল ফুল দেখতে সুন্দর, বাইরের কোনো স্মেল নেই। এবং গজানন, অর্থাৎ গজানন বলতে কি, গণেশ যিনি রয়েছেন ইন্দ্রদেব দেবতা, তার ছোট ভাই অর্থাৎ কার্তিকের কথা বলেছি, ঠিক আছে। এটা হয়তো তোমাদের কাছে কি ক্লিয়ার, ঠিক আছে। এবং তার একমাত্র অভিভাবক কি? একমাত্র অভিভাবক হচ্ছে মামা। হ্যাঁ, তার মামা। এবং মামা হচ্ছে তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, ঠিক আছে। ভাগ্য দেবতার এজেন্ট, ঠিক আছে, এজেন্ট। এটা মনে রাখো, মামা হচ্ছে কি তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। এটুকু হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার, এটুকু হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা পরবর্তীতে যেটি দেখবো সেটি হচ্ছে মামা, ঠিক আছে। মামাকে দেখলাম, মামার ছবি দেখলে তুমি বুঝতে পারতেছো মামা হচ্ছে কি একজন প্রচন্ড লেভেলের অর্থলোভী একজন মানুষ, খুবই কৌলীন্য রয়েছে তার মধ্যে। হ্যাঁ, এবং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেখানে হচ্ছে যে দেখো মামা, যে বিষয়টা অনেকবার কোয়েশ্চেন আসছে সেটি হচ্ছে অনুপমের বয়সের কত বছর বয়স বড়, ঠিক আছে। এটা হচ্ছে 6 বছরের বড়। অনুপমের কয় বছরের বড়? 6 বছরের বড় হচ্ছে কি মামা। এবং ঈশ্বরের প্রতিনিধি তাকে বলা হয়েছে। কেন ঈশ্বরের প্রতিনিধি বলা হয়েছে? কারণ এই যে একটু আগে আলোচনা করলাম যে অনুপমকে কি বলেছে, অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? এজেন্ট হচ্ছে মামা। এবং ফল্গুন নদীর সাথে তুলনা করা হয়েছে। ফল্গুন নদীর সাথে তুলনা করা হয়েছে, কারণ ফল্গুন নদীর কি মনে হয় চিকচিক বালি। এটা এই ভারতের যে ফল্গুন নদী, এই নদীটি কি উপরে বালি দেখা যায় কিন্তু নিচে পানি ভাসমান থাকে। ঠিক তেমন ভাবেই মামা হচ্ছে অনুপমদের হোল সংসারটাকে কি করেছেন? নিজের আয়ত্তে নিয়ে আসছে। এই জন্য বলছে যে ফল্গু নদীর সাথে তুলনা করেছেন। হ্যাঁ, এবং অর্থলোভী ছোট মনের মানুষ, এটা তো আমরা সকলেই জানি। পরবর্তীতে যে চরিত্রটি দেখবো সেটি হচ্ছে শম্ভুনাথ বাবু। হ্যাঁ, শম্ভুনাথ বাবু, যেমন আমরা একটু জাস্ট মামার আলোচনা একটু যদি আবার আসি, দেখো মামার যে বিষয়টা একটু জানতে হবে সেটা হচ্ছে মানে তার অনুপমের জন্য যে নারী দেখতেছে মেয়ে, অর্থাৎ মেয়ে জায়গার মধ্যে মেইন টার্গেট হচ্ছে তার মেয়ে কি, মেয়ে হচ্ছে কি হতে হবে? বাবার সম্পত্তি থাকা যাবে না, কি থাকা যাবে না? বাবার সম্পত্তি কম থাকতে হবে, সম্পত্তি কম থাকতে হবে। হ্যাঁ, বাবার সম্পত্তি কম থাকতে হবে। এবং তাদের বাড়িতে আসলে কি মাথা হেড করে থাকবে, অর্থাৎ মাথা নিচু করে থাকবে, মাথা নিচু করে থাকবে, মাথা নিচু করে থাকবে। হ্যাঁ, নিচু করে থাকবে। ওকে, তো তার টার্গেট হচ্ছে এরকম মেয়ে আসবে। কার জন্য? তার ভাগিনের জন্য, অনুপমের জন্য। পরবর্তীতে দেখো শম্ভুনাথ বাবু। শম্ভুনাথ বাবু কে ছিলেন? শম্ভুনাথ বাবু ছিলেন কি কল্যাণীর বাবা। হ্যাঁ, কল্যাণীর বাবা। দেখো বয়স কত? শম্ভুনাথ বাবুর বয়স হচ্ছে 40 বছর। হ্যাঁ, 40 বছরের মতো। এবং পেশায় হচ্ছে তিনি একজন ডাক্তার। বলিষ্ঠ দেহ দূর থেকে, অর্থাৎ বলিষ্ঠ দেহ দূর থেকে দেখলে কি মনে হয়? যে দেখলেই চেনা যায়, মানে তাকে কিছু কিছু মানুষ আছে না দূর থেকে দেখলে চেনা যায়, এরকম হচ্ছে কি শম্ভুনাথ বাবু। হ্যাঁ, এখন কানপুরে থাকেন, ঠিক আছে। এখন কানপুরে পশ্চিমে গিয়ে বসবাস। এই যে শান্ত কিন্তু সাহসী স্বভাবের, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে, শম্ভুনাথ বাবু। হ্যাঁ, দেখো এই যে কন্যার সাথে তোমাদের যে বিষয়টা আমরা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি ছবির মাধ্যমে, যে কন্যার সাথে বাগদত্তা। হ্যাঁ, কন্যা। ওকে,
এখন পরবর্তীতে দেখো, পরবর্তীতে হচ্ছে কল্যাণী, ঠিক আছে? কল্যাণীর ছবি দেখে কেউ রাষ্ট্র কেউ না, ঠিক আছে? এখন দেখো কল্যাণী, কল্যাণী হচ্ছে উচ্চ শিক্ষিত, সাহসী এবং আধুনিক মেয়েরা, মনে রাখবে, উচ্চ শিক্ষিত, সাহসী এবং কি মেয়ে? আধুনিক মেয়ে। বিয়ের সময় তার বয়স ছিল কত? 15 বছর। এবং রুচিশীল, খুবই মার্জিত মেয়ে, এবং তিনি হচ্ছে নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন। অর্থাৎ যে মানে এটা কি বলেছে, নারী শিক্ষার জন্য কেন জীবন উৎসর্গের কথা বলা হয়েছে? মেইন টার্গেট হচ্ছে হচ্ছে কি মানে মাতৃ আজ্ঞা, এটাকে তিনি মনে করেন কি মাতৃ আজ্ঞা হিসাবে নিয়েছেন। হ্যাঁ, মাতৃ আজ্ঞা হিসাবে নিয়েছেন, এটা অবশ্যই তোমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, এবং যে এই মানে এই বিনোদা এই ইকে দেখে, কাকে? কল্যাণীকে দেখে কি বলেছেন, মানে এই যে পিস্তুত ভাই বিনোদা কি বলেছেন, যে মন্দ নহে কি খাঁটি সোনা বটে, এটা মনে রাখবা, মন্দ নহে, মন্দ নহে খাঁটি সোনা, খাঁটি সোনা বটে বলেছে, খাঁটি সোনা বটে। অর্থাৎ মানে বিনোদার কথা খুব আটসাট না বলেছে না? বিনোদা যখন বলে বলেছেন মন্দ নয় মানে খুবই ভালো, এটা খুবই মানে যে মানুষগুলো কম কথা বলে তার কম কথার মধ্যে অনেক বেশি ফুটে, অনেক বেশি বর্ণনা ফুটে, তেমনই, ঠিক আছে? এবং বর্তমানে তিনি কোথায় বসবাস করছেন? বর্তমানে হচ্ছে পশ্চিমে গিয়ে, কোথায় ভাইয়া? পশ্চিমে, পশ্চিমে যে বসবাস করছেন কে? কল্যাণী, ঠিক আছে? এটুকু অবশ্য তোমাদের কাছে ক্লিয়ার। এখন পরবর্তীতে দেখো যে অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে, অন্যান্য চরিত্রগুলো একটু খেয়াল রাখবা। হরিশ, হ্যাঁ, ইনি হচ্ছে অনুপমের বন্ধু, কানপুরে থাকে, আসর জমাতে ওস্তাদ, ঠিক আছে? এবং এই যে হরিশকে নিয়ে কি বলেছে, হরিশ হচ্ছে যে মানে হরিশ কিন্তু কার মন উতলা করে? অনুপমের মন উতলা করে। কার কথা বলে? মন উতলা করে কল্যাণীর কথা বলে, ঠিক আছে? কল্যাণীর কথা বলে, ঠিক আছে? তারপর হচ্ছে মামার মানে মামার মন মতো বউ খুঁজে পেয়েছে, মামার মন মতো বউ খুঁজে পেয়েছে কি? হরিশ। তারপর হচ্ছে তাকে বলা হচ্ছে আসর জমাতে অদ্বিতীয়, এই যে আসর জমাতে ওস্তাদ বলেছে না, আসর জমাতে ওস্তাদ, এবং খুবই রসিক স্বভাবের, রসিক, কিছু কিছু মানুষের সাথে মজা করে কথা বলে, ঠিক তেমন স্বভাবের হচ্ছে কি, হ্যাঁ, হরিশ। এবং তার মধ্যে হচ্ছে কি সারস গুণ রয়েছে, সারস গুণ রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে হরিশ। এখন দেখো যে বিষয়টা, বিনোদা, বিনোদা হচ্ছে অনুপমের পিস্তুত দ্বারা, যেটা হচ্ছে মানে পিস্তুত ভাই মানে পিসির ছেলে, ঠিক আছে? এবং ভাষা হচ্ছে খুবই আর, যেটা একটু আগে বলেছি, কল্যাণীকে দেখতে গিয়েছিল এবং কল্যাণীকে দেখতে গিয়ে কি বলেছিল, যে মন্দ নহে খাঁটি সোনা বটে, খাঁটি সোনা বটে। হোপসো এটুকু বুঝতে পারছে। এবং দেখো সর্বশেষ হচ্ছে উকিল বন্ধু কি, সোমনাথ বাবুর বন্ধু, উকিল বন্ধুর কথা বলা হয়েছে না, যিনি হচ্ছে ওই যে কল্যাণী বিয়ের সময় কি উকিল বন্ধু কি, এই যে বিয়ের সময় যখন যান, মামা যখন সন্তুষ্ট ছিলেন না বিয়ের আসর দেখে, কে? অনুপমের মামা কি হন না, সন্তুষ্ট ছিলেন না, তখন কি এই উকিল বন্ধু কি করে, উকিল বন্ধু তাদেরকে রিসিভ করে। এবং এই যে কলকাতায় তার বাড়িতে কি কল্যাণীর বিয়ের আয়োজন করা হয়, কার বাড়িতে? এই যে এই সোমনাথ বাবুর বন্ধু উকিল বন্ধুর বাড়িতে কি হয়, বিয়ের আয়োজন করা হয়। চরিত্রগুলো অবশ্য ক্লিয়ার। এখন আমরা অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু জেনে নিই। মূল বিষয়বস্তুর আগে আমার মনে হয় তোমাদেরকে যদি আমি একটু পাঠ পরিচিতিটা বলে দিই তাহলে ক্লিয়ার হবে। দেখো মূল চরিত্র হচ্ছে কল্যাণী এবং অনুপম, এটা তোমরা জানো। পাশাপাশি হচ্ছে এটার মর্মবাণী কিছু রয়েছে, যেমন এটার মেইন টার্গেট, এটা কি কবি কেন ফুটে উঠেছেন, এটা বলেছেন কি যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রয়াস। হ্যাঁ, যৌতুক, যৌতুক প্রথার বিরুদ্ধে, তৎকালীন সময় যৌতুক প্রথা একটা মারাত্মক আকার ধারণ করেছিল, ঠিক আছে? হ্যাঁ, এটা মানে এই যে যৌতুক প্রথার বিরুদ্ধে কি বলেছে, সম্মিলিত প্রতিরোধ, এটা এই গল্পে কি উঠে এসেছে, ঠিক আছে? পরবর্তীতে যে বিষয়টি, এটা হচ্ছে অপরিচিত, হচ্ছে এই যে মানে ব্যক্তি মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবক। এই ব্যক্তিত্বহীন যুবককে, ব্যক্তিত্বহীন যুবক, ব্যক্তিত্বহীন যুবককে, যুবক হচ্ছে কে? অনুপম। হ্যাঁ, ব্যক্তি মনস্তাপে ভেঙে পড়েছে সে, অনুপম, অনুপম, ঠিক আছে? এখন দেখো এই যে তার সরল স্বীকারোক্তিটার মধ্যে চলে এসেছে, সরল, সরল কি স্বীকারোক্তি, ঠিক আছে? স্বীকার উক্তি, স্বীকারোক্তি চলে এসেছে এই গল্পের মধ্যে। তাহলে কি এটা অবশ্য তোমাদের কাছে ক্লিয়ার। এখন আরো বেশ কিছু বিষয় আছে, যেমন উপকরণ রয়েছিল কিছু, এটা হচ্ছে কি তামাকের কথা বলা রয়েছে না, এগুলো কিন্তু এমসিকিউতে চলে আসবে। হ্যাঁ, তামাক বলেছে, গুড়গুড়ি বলেছে, হুকা বলেছে না, গুড়গুড়ি সব নেশাজাতীয় দ্রব্য, ঠিক আছে? গুড়গুড়ি যেটা দিয়ে হচ্ছে কি তামাক টানা হয়, ঠিক আছে? গুড়গুড়ি ওই যে পানি দেওয়া থাকে এবং গুড়গুড় শব্দ হয়, এই জন্য এটা হুকা, হুকাও বলা হয় এটাকে, ঠিক আছে? এই হুকার কথা বলেছে। এবং দেবদেবীর মধ্যে দেখো একটু খেয়াল রাখবা, দেবদেবীর মধ্যে হচ্ছে অন্নপূর্ণার কথা বলেছে, গজাননের কথা বলেছে, সরস্বতীর কথা বলেছে এবং লক্ষ্মীর কথা বলেছে, ঠিক আছে? স্থানগুলো একটু মনে রাখবা, কোন কোন স্থান উঠেছে। কলকাতাতে বলেছেই, কানপুর তো বলেছে না, কানপুর তো তোমরা আলোচনায় যেহেতু চলে আসছে, কানপুর, তারপর হচ্ছে কন্যাগড়, হ্যাঁ, কন্যাগড়, হ্যাঁ, কন্যাগড় বা কন্যাগড়, ঠিক আছে? এবং হাবদাপুলকে পার হয়নি,
হাবদার পুল কে পারেনি? হাবদার পুল কখনো মামা পারেনি। আন্দামান নিকটবর্তী দূরের কথা, ঠিক আছে, বলেছে না? এবং ফুলের সাথে বলেছে শিমুল, বকুল, পদ্ম, রজনীগন্ধা। রঙের মধ্যে একটু খেয়াল রাখবা, এগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশনে যখন যাবো তখন হেল্প হবে, ঠিক আছে। কালো রঙের কথা বলা হয়েছে, কালো, লাল, লাল এবং হচ্ছে সবুজ, ঠিক আছে, কালো, লাল এবং সবুজের কথা বলা হয়েছে। হোপসো ক্লিয়ার, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার। আর যে বিষয়গুলো এখানে আলোচনা আসবে সেই বিষয়গুলো যদি আমি একটু বলে দিই, যেমন তোমরা যদি যখন আলোচনা আসবে, এটা যেমন ঠিক আছে, আমি একটু জাস্ট একটু ক্লিয়ার করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একটু বুঝতে সুবিধা হবে। দেখো এই দুটো ক্লিয়ার করলে হবে। অবশ্য দেখো যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে প্রথম প্রকাশিত, এটা তো কি এই যে প্রমোদ চৌধুরী রচিত ইয়াতে সম্পাদিত কি মাসিক সবুজ পত্র পত্রিকা, মনে রাখবা, সবুজ পত্র। হ্যাঁ, সবুজ পত্রটা কে করেন? প্রমোদ চৌধুরী সম্পাদিত, ঠিক আছে। এবং এটা কত সালে? এটা হচ্ছে 1321 সালে, খেয়াল রাখবে, 1321 সালে। এটা হলো বঙ্গাব্দ। আর খ্রিস্টাব্দ কত? 1900 কত সাল? 14 সাল, এটা খেয়াল রাখি। হ্যাঁ, পাশাপাশি এটির প্রথম কি কোন গ্রন্থভুক্ত হয়? এটা হচ্ছে গল্প সপ্তক। হ্যাঁ, এটা হচ্ছে কি ভাইয়া? গল্প সপ্তক, ঠিক আছে, সপ্তক প্রথম খণ্ডে, এটা হচ্ছে গল্প সপ্তকে। পরবর্তীতে এটা যেটার মধ্যে একদম ফাইনালি হয়, এটা হচ্ছে কি গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে, ঠিক আছে, রবীন্দ্রনাথের গল্প গুচ্ছ কত খণ্ড? তৃতীয় খণ্ড, ঠিক আছে। এটি কত সালে প্রকাশিত হয়? 1927 সালে, এটা খেয়াল রাখবো, 1900 কত সালে? 27 সালে। হোপসো এই বিষয়গুলো একদম ক্লিয়ার তোমাদের কাছে, এই বিষয়গুলো একদম ক্লিয়ার। এখন আমরা পরবর্তীতে যাবো। এখানে হয়তো কোনো প্রশ্ন থাকবে না, যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে মনে, তাহলে ভাইকে কমেন্টে একটু করে অ্যান্সার দিয়ে, মানে প্রশ্ন করে রাখবে, ভাই পরবর্তীতে তোমাদেরকে কি করে দিব, একদম অ্যান্সার ক্লিয়ার করে। আর যদি মনে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে যে ভাই এই বিষয়টা বুঝি নাই, এই বিষয়টা ভাইকে বলো, ভাই একদম ক্লিয়ারলি তোমাদেরকে আবার নতুন প্রয়োজনে নতুন একটি ভিডিও দিয়ে কি করবো, বুঝিয়ে দিব, ঠিক আছে। হোপসো এই যে পরবর্তীতে যেগুলো পড়িয়েছি এইটা একদম ক্লিয়ার। এখন আমরা পরবর্তীতে একটু যাই। দেখো এখানে আমি যা বলবো স্টেটমেন্টগুলো একটু জাস্ট খেয়াল রাখবে, ঠিক আছে। অপরিচিত গল্পের বিষয়বস্তু দেখো, ব্রিটিশ ভারতের সমাজ বাস্তবতার স্বরূপ কিন্তু এটাতে উঠে এসেছে গণতান্ত্রিক সমাজের উঁচু নিচু প্রভেদ। এটা আমি একটু মেবি মাউস দিয়ে পড়লে সবচেয়ে ভালো হবে। উঁচু নিচু প্রভেদ সম্পর্কে ধারণা, তারপর তৎকালীন হিন্দু সমাজের বিবাহ প্রথা সম্পর্কে ধারণা, এটা একটু খেয়াল রাখবা। তৎকালীন হিন্দু সমাজে কি বিবাহ প্রথা সম্পর্কে এটা ধারণা দিয়েছিল যে হিন্দু সমাজে যৌতুক প্রথাটা তৎকালীন সময় অনেক বেশি ছিল। এখন দেখো যৌতুকের নিকট মানবিক বোধের পরাজয় দৃষ্টান্ত উঠেছে যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং নারীর আত্মশক্তিতে বলিয়ান হওয়ার স্বরূপ। যেমন পুরুষতান্ত্রিক সমাজ, মানিক অনুপমের মামা কি বললো যে মেয়ে কি মাথা হেট করে আসতে হবে, ঠিক আছে, এরকম মানে মেয়েদেরকে ছোট করে দেখা, মেয়ে তার বংশের উঁচু হওয়া যাবে না, ঠিক আছে, মেয়ে তার থেকে হবে কি নিচু, যে মাথা হেট করে তার বাসায় ঢুকবে। সুশিক্ষার মর্যাদা এবং ব্যক্তিত্ববোধের স্বরূপ উঠে এসেছে। কন্যা দায়গ্রস্ত পিতার অসহায়ত্ব এবং তার নাজুক ব্যক্তিত্ববোধ। কেন বলেছে যে তিনি সাহসী না? তিনি কি সাহসী না? সোমনাথ বাবু দেখো, কন্যাকে বিয়ে দিতে হবে, পিতা এই জন্য দায়গ্রস্ত, বাট এর মানে না যে কন্যাকে আপনি অপমান করে নেবেন, এটা মেনে নেবে, এই জন্যই তার সাহসী চরিত্র এখানে উঠে এসেছে। তারপর দেখো প্রেম চেতনায় বেকুল মন, প্রেম চেতনায় বেকুল মন, কার প্রেম চেতনায় বেকুল? এটা হচ্ছে অনুপমের প্রেম চেতনায় কি বেকুল মনের কথা এখানে উঠে এসেছে। বিয়ের নানা সংস্কার প্রথা ও কায়েমি স্বার্থ সংরক্ষণ এগুলো উঠে এসেছে। ধর্মীয় সামাজিক কি আচার সর্বস্বতাও এখানে কি উঠেছে, যেমন ধর্মীয় যে আচার রয়েছে, মানুষ যে আচার আচরণ পালন করে হিন্দু ধর্মাবলম্বীদের যেহেতু গল্প, এটা যে আচার আচরণ রয়েছে এই বিষয়গুলো এখানে উঠে এসেছে। হোপসো এটা ক্লিয়ার। পরবর্তীতে যদি একটু দেখো গল্পের মূল বর্ণনা একটু খেয়াল রাখবে ভাইয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গল্পের মূল বর্ণনা আমরা একবার সংক্ষেপে বলে দিচ্ছি, তাহলে গল্পটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। অনুপমের বাবা হচ্ছে উকিল, ছুটিতে হরিশ এসেছে কোথায়? কলকাতা। কোথা থেকে? কানপুর থেকে। মেয়ের বয়স 15 বছর শুনে মামার মন খারাপ হলো। মন ভালো হলো কেন? কারণ হচ্ছে তৎকালীন সময় 15 বছরের মেয়েকে কি অনেক বেশি বয়স্ক মনে করতে, ঠিক আছে, কেন বিয়ে হচ্ছে না সেই প্রশ্ন করেছে। বিশেষ কাজে মামা একবার কন্যাগর গিয়েছিল, যে হাবদারপুর পেলেন, ঠিক আছে, এটা খেয়াল রাখিও। কোথায় গিয়েছিল? কন্যাগর। হ্যাঁ, সোমনাথের চেহারা চোখে পড়ার মতো। কেন বলেছে? কারণ তার বলিষ্ঠ চেহারা দূর থেকে চেনা যায়। দেখো সোমনাথ বাবুর কি স্মিত হাস্য বন্ধুটি হচ্ছে কি পেশায় উকিল, যার বাড়িতে কি বিবাহের আয়োজন করা হয়। এবং পরবর্তীতে দেখো যে বিয়ে করবে না বলে পণ করেছে কে? কল্যাণী বিয়ে করবে না বলে পণ করেছে। কল্যাণী বাবার পেশায় কি একজন ডাক্তার, পেশায় কি ডাক্তার। এবং অনুপমের আসল অভিভাবক কে? আসল অভিভাবক হচ্ছে মামা। এবং মামা সর্বদা নিজেকে কি মনে করে? চালাক প্রকৃতি মনে করে, যে নিজে কোনো সময় কারো কাছে কি হারবেন না, কোনো সময় কি কারো কাছে হারবেন না। এরপর দেখো যে
অপরিচিত গল্পের কথক হচ্ছে অনুপম নিজে, যেটা হচ্ছে উত্তম পুরুষের কণ্ঠে বর্ণিত হয়েছে, এই জন্য বলে উত্তম পুরুষ। যে বলেছে সেই যদি নিজে পুরো গল্পটা বর্ণনা করে থাকে, এই জন্য উত্তম পুরুষ বলেছে, ঠিক আছে। তারপর বলেছে গল্পের রসিক মানুষ হচ্ছে হরিশ। গল্পের বিশেষ দিক হচ্ছে নারীর ব্যক্তিত্ব জাগরণ। কার ব্যক্তিত্ব জাগরণ হয়েছে? কার? কল্যাণী, ঠিক আছে ভাইয়া। তাহলে অনুপমের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমএ পাস, এটা আলোচনা করেছি। অনুপমের পিস্তুত ভাই বিনোদা। নিতান্ত ভালো মনের মানুষ হচ্ছে অনুপমের শ্বশুর শম্ভুনাথ বাবু, যদিও শ্বশুর হয়নি। ভেতরে মা আর বাহিরে মামা অনুপমের বলেছে, মানে ভেতরে কে রয়েছে? মা, এবং বাইরে মামা ছাড়া সে কিছুই বোঝে না। বিনোদার কথা অত্যন্ত আট। শম্ভুনাথ বাবু অত্যন্ত নির্জীব কিন্তু সাহসী। মামা হরিশকে পেলে ছাড়তে চায় না, কারণ কি হরিশ হচ্ছে কি সরস গুণ রয়েছে তার মধ্যে, এবং সে খুবই রসিক স্বভাবের এবং মানুষকে হাসাতে পারে, ঠিক আছে। পরবর্তীতে দেখো গল্পের মূল বর্ণনার শেষ পার্ট দেখো, এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে চাইলো কে? মামা গেলেন। কে গেলেন? মামা। শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে মামা গেলেন না, ঠিক আছে। মামা কি গেলেন না? কারণ তিনি ভাবলেন যে তার এই যে ব্যয়কে যদি বেশি আদর যত্ন করবে, মানে নিজের কৌলিন্য যে বিষয়টা এটা একটু বড় করে দেখেছে, ঠিক আছে। সরস শাসনের গুণ রয়েছে, সরস শাসনের গুণ রয়েছে কার মধ্যে? হরিশের মধ্যে। কল্যাণী কানপুর স্টেশনে নেমে গেল, ঠিক আছে। এবং স্টেশনে ক্যামেরা ফেলে রেখে কি অনুপম ট্রেনে উঠে যায়। অনুপম তার ইতিহাস লিখতেছে ছোট করে। কি অনুপম বলছে? তার ইতিহাস লিখতে চেয়েছে ছোট করে। পণ্ডিত মশাই অনুপমকে বলতেন কি বল? মাকাল ফলের সাথে। অনুপমের বন্ধুর নাম হরিশ, এবং গল্পে উল্লিখিত দ্বীপ হলো কি? আন্দামান দ্বীপ, ঠিক আছে, ভারতের বাংলাদেশের বঙ্গোপসাগরে অবস্থিত। অনুপমের ভাগ্য প্রজাপতি, মানে ভাগ্য প্রজাপতির সঙ্গে কি পঞ্চাশের কোনো বিরোধ নেই সেটা ভাবছে, কারণ পঞ্চাশের কেন বলছে? যে বিবাহের দেবতা। প্রকৃতিগত দিক থেকে কি অনুপম ব্যক্তিত্বহীন পুরুষ। আশা করি এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখো যে অনুপমের মতে অনুপম সৎপাত্র, কন্যার পিতা মাত্র স্বীকার করবেন তিনি তামাক খায় না বলে অনুপম নিজেকে নিয়ে কি করে গর্ব করবেন, এবং অনুপম সৎপাত্র এটা কন্যার পিতাও স্বীকার করবেন। মামা গরিব ঘরের মেয়ে পছন্দ করেন, কেন? কারণ গরিব ঘরের মেয়ে মাথা হেট করে আসবে। হরিশ কানপুরে কাজ করতে বারবার আসছে। এর আনা হয়েছে কোথা থেকে? বিলাত থেকে। বিনোদা চমৎকার বললেন কি? চলনসই। চমৎকার কি বলেন? চলনসই, কারণ ভাষা যার কি আটসাট, ভাষা কি আটসাট, ঠিক আছে। এবং দেখো যে আশ্চর্য মতো অদ্বিতীয় হরিশ কন্যাকে আশীর্বাদ করতে যায় কে? বিনোদা, এটা তো ক্লিয়ার। হ্যাঁ, তার নিকট অজস্র নয়, কার নিকট? শম্ভুনাথ বাবুর নিকট। এটা তো তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর দেখো, তারপর যে বিষয়টি দেখবা যে বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, এদিকে আর উক্তি হচ্ছে শম্ভুনাথ বাবুর। এখানে একটু খেয়াল রাখো, কখন বলেছে আসতে? যখন কি গয়না পরীক্ষা চলছে। কিন্তু অনুপম কিন্তু কোনো প্রতিবাদ করেনি, মামার এই ইতে কি কোনো প্রতিবাদ করেনি, যার ফলে কি এই শম্ভুনাথ বাবুর কাছে অনুপমের ব্যক্তিত্ব কি ক্লিয়ার হয়ে গেছিল, ঠিক আছে। পরবর্তীতে দেখো অনুপম মামাকে ভাগ্য দেবতা বলেছেন। মাতৃ আজ্ঞা বলতে কর্ণভূমি কল্যাণী মাতৃভূমি বুঝিয়েছেন, এটা খেয়াল রাখা। মাতৃ আজ্ঞা মানে কি? মায়ের নাম। কল্যাণী কাকে বুঝিয়েছেন? মাতৃভূমির প্রতি তিনি সেবক হতে চেয়েছেন। এবং শেখরা কি ওই যে যখন, এটা একটু খেয়াল রাখবে, শেখরা যখন সোনা কি বলেছিলেন? পরীক্ষা করেছিলেন যে খাঁটি সোনা বলেছিলেন কাটি সোমনাথ বাবুর। আর এই যে অনুপম রায় যে কানের দুল দিয়েছিল, কানের দুল, হ্যাঁ কানের দুল দিয়েছিল, এটিকে কি বলেছিল? এটির মধ্যে ভেজাল আছে, এটার মধ্যে কি রয়েছে? ভেজাল থাকতে পারে, ঠিক আছে। এটা অবশ্য তোমাদের কাছে ক্লিয়ার, এবং অবশ্য যা যা পড়িয়েছি সকল বিষয় ক্লিয়ার। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং কমেন্টে জানিয়ে রাখবে ভাইয়া পরবর্তীতে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।